আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের ঘোষণা। জুলাই ঘোষণাপত্রে সংবিধানের তফসিলে সন্নিবেশ করবে পরবর্তী সরকার। স্বৈরশাসনের সমাপ্তি ঘটানো ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার প্রত্যয়। মানবিক বাংলাদেশ গঠন করে জুলাই শহীদদের ঋণ পরিশোধে তারেক রহমানের আহ্বান। উগ্রবাদ, চরমপন্থার উত্থান রোধে সতর্কতা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে বিশিষ্টজনদের স্বাগত। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত বজ্রপাতটি বিশ্বের দীর্ঘতম বজ্রপাতের স্বীকৃতি পাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে এবং শুরুতেই ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 16 বছরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজন করা হয় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। গত বছরের অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করেন বক্তারা। সে সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ভোর 4টা 10-এ মারা যায়, একটা বছর হয়ে যায়, আমার ছেলের কোনো বিচার পাইনি। 10 নাম্বার দিয়ে যাচ্ছিলাম, পুলিশরা আমাকে এত পিটান পিটায় যে আমার 2টা হাত ব্লক হয়ে গেছে। পরের দিন যখন সকালে গেছে, এরকম অবস্থায় ওকে দেখছে। আমি যে আন্দোলনে গিয়েছিলাম আমার মাকে আমি বলিনি, কিন্তু আজকে যদি আমি উত্তরায় আন্দোলন করেছিলাম, সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে মরে থাকতাম। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, 5ই আগস্ট শুধু একটি দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির বাণিজ্য। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার। অধ্যাপক ইউনূস বলেন, শহীদদের স্বপ্নই আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র সন্নিবেশ করা হবে। জুলাই ঘোষণাপত্রে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে সব ধরনের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন ঝিরঝিরে বৃষ্টি। মঞ্চের সামনে একদিকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দেয়া শহীদদের স্বজন, আহত ও সাধারণ মানুষ, অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা। 5টায় শীর্ষ রাজনীতিবিদদের নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা, এরপর শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা, তারপরই একজন জুলাই যোদ্ধাকে নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন। 5টার কিছু পরে 21 দফা প্রেক্ষাপট ও 7 দফা ঘোষণা সম্বলিত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পড়তে শুরু করেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7ই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। বাকশাল গঠন, 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার সংগ্রাম, 1/11-এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একছত্র ক্ষমতা গ্রহণ, জুলাই ঘোষণাপত্রে তুলে ধরা হয় বাংলাদেশের শাসন ব্যবস্থার ধারাবাহিক চিত্র। 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং 91 সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। 1/11-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। ঘোষণাপত্রে কোন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান হলো তা তুলে ধরা হয়। একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ ও ছাত্র গণঅভ্যুত্থানের স্বীকৃতিও তুলে ধরা হয় ঘোষণাপত্রে। অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার 3টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা
এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে হবে। তিনি ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রাম। বছর ঘুরে বর্ষার আগমনী বার্তা এই জনপদে বয়ে আনে নদী ভাঙনের সর্বস্ব হারানোর আতঙ্ক। নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে অনেকেই হারাচ্ছেন জীবন জীবিকা, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশেও। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় তৈরির কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। ভাবা যায় যে একটি গাছের এত উপকারিতা। একটি গাছ যেমন অক্সিজেন দেয়, এর সাথে সাথে ফুল, ফল এবং নানা ঔষধি উপকরণ দিচ্ছে এবং কাঠ দিচ্ছে, শীতল রাখছে এই ধরিত্রীকে। আসুন এই বর্ষায় আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও মজিদা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় তাহলে পরিবেশ
খুব সুন্দর হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে সবুজে সবুজে ভরে দিবে। সবুজে সাজায় বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, এটাতে বাংলালিংক অংশগ্রহণ করে বাংলালিংক গর্বিত। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। ছাত্রীদের মধ্যে যে উদ্বুদ্ধ করেছে পরিবেশ রক্ষায় গাছ লালন করা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গাছ যে আমাদের জীবন, গাছ যে প্রত্যেকে লাগানো উচিত বেশি বেশি করে, সেটা থেকে শিক্ষার্থীরাও শিখবেন এবং লোকরাও সচেতন হবেন। কুড়িগ্রামে নাকি 7% শুধুমাত্র গাছ আছে। প্রকৃতি ও জীবন, তারা যে গাছ লাগানোর জন্য এই যে উদ্যোগ গ্রহণ করছে, এটা আমি তাদেরকে অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করতেছি তাদের দেখা দেখে অন্যান্য যারা বেসরকারি সংগঠন আছে তারাও এগিয়ে আসবে এভাবে গাছ লাগানোর জন্য। ভবিষ্যতেও প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় আরও 87 জনের প্রাণহানি, 52 জনেরই মৃত্যু খাবার সংগ্রহ করতে গিয়ে। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনী ও আর্টিলারি ইউনিট ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, একই সাথে স্থল অভিযানও অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামলায় গত 24 ঘন্টায় আরও 87 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 52 জনই গাজার রাফাহ অঞ্চলে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হয়েছে। এছাড়া অনাহারে শিশুসহ 8 জন মারা গেছেন। এ নিয়ে এখনও পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে 188 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 94 জনই শিশু। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় গাজায় মৃতের সংখ্যা বাড়ছে। গাজার সরকারি তথ্যের হিসেবে গাজায় 86 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। এছাড়া প্রায় 600 ত্রাণবাহী ট্রাক অনুমতির অপেক্ষায় প্রবেশ করতে পারেনি। নিটোল টাটা, বিশেষ সংবাদ। দু 2017 সালে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত একটি বজ্রপাত সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বজ্রপাত হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বজ্রপাতটি টেক্সাসের পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে মিসৌরির কাছাকাছি কানসাস শহর পর্যন্ত প্রায় 829 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্ব আবহাওয়া সংস্থা এই বজ্রপাতকে বলছে মেগা ফ্ল্যাশ। অত্যাধুনিক উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে এটি শনাক্ত করা সম্ভব হয়েছে। জর্জিয়া টেক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী মাইকেল পিটারসন মনে করেন প্রযুক্তির এই আধুনিকায়ন আবহাওয়া বিষয়ক বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা, যা ভবিষ্যতে আরও চমকপ্রদ তথ্য উন্মোচন করবে। এবারে কৃষি সংবাদ। যশোরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে অধিকাংশ নিচু জমিতে আমন ধানের বীজতলা ডুবে গেছে। এতে চলতি মৌসুমে ধানের চারা সংকট দেখা দিয়েছে। কৃষক বলছেন সঠিক সময়ে চারা পাওয়া না গেলে আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে তালগাছ থেকে 30টি বাবুই পাখির বাসা ভেঙে অনুতপ্ত হয়ে পুনরায় প্রতিস্থাপন করেছেন অভিযুক্ত কৃষক। সম্প্রতি গলাচিপার আমখোলা গ্রাম থেকে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন অভিযান চালিয়ে 12টি বাবুইয়ের বাসা এবং 12টি ডিম উদ্ধার করে। বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ যখন বাধ্যতামূলক, তখন এমন উদ্যোগ সচেতনতা বাড়াবে বলে মত পরিবেশবাদীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ভারত বলেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে উৎসাহিত করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো এখনও রাশিয়া থেকে গ্যাস, সার এবং ইউরেনিয়াম সহ অনেক পণ্য আমদানি করছে। 2024 সালে ইউরোপ রাশিয়া থেকে 16.5 মিলিয়ন টন এলএনজি নিয়েছে, যা আগের রেকর্ড থেকেও বেশি।
ভারত আরও বলছে, আমেরিকা এখনও রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি, সার এবং রাসায়নিক আমদানি করে, তাই ভারতের আমদানি অযৌক্তিক নয়, বরং জাতীয় স্বার্থে প্রয়োজনীয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যে বড় ধরনের শুল্ক চাপানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জুলাইতে ভারতীয় পণ্যের অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে এশিয়া কাপকে সামনে রেখে প্রাথমিক দল নিয়ে টাইগারদের প্রস্তুতি শুরু বুধবার। 3 ম্যাচে টি-20 খেলতে 26শে আগস্ট আসছে নেদারল্যান্ডস। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিদেশে উচ্চশিক্ষা পরামর্শ খাতের শীর্ষ সংগঠন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাটক্যাবের নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2025 থেকে 27 মেয়াদে নির্বাচিত সদস্যদের তালিকা ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার আলী জুয়েল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বশির আহমেদ। নতুন মহাসচিব হয়েছেন মেহেদি হাসান, যুগ্ম মহাসচিব মাসুদ পারভেজ সম্রাট। নির্বাচিত সদস্য ও সংগঠনটির নেতারা আগামীতে দেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র গণঅভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের ঘোষণা। জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলের সন্নিবেশ করবে পরবর্তী সরকার। স্বৈর শাসনের সমাপ্তি ঘটানো ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার প্রত্যয়। মানবিক বাংলাদেশ গঠন করে জুলাই শহীদদের ঋণ পরিশোধে তারেক রহমানের আহ্বান। উগ্রবাদ, চরমপন্থার উত্থান রোধে সতর্কতা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে বিশিষ্টজনদের স্বাগত। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।